তো ইতিমধ্যেই আমরা কিন্তু পাহাড়ি পথের কাছাকাছি চলে এসেছি। চারটা জায়গায় দোকান আছে। যখন এই পর্যায়ে পৌঁছলাম এখন কিন্তু কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। এইখানের পরিবেশটা বেশ ঠান্ডাই মনে হচ্ছে। আসলে এই কষ্টের বিনিময়ে কিন্তু আমাদের যে সহজলভ্য যে পথটা তৈরি হয় সেটা এই ভাইয়াদের ঘামের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, তখন তো আরও বেশি কষ্টসাধ্য হয়ে ওঠে। আগুন দিয়ে পোড়ানো কেন সব জায়গাগুলো? এটা হিন্দু ধর্ম অবলম্বীদের একটি পবিত্র স্থান। আর এখানে আসার জন্য কিন্তু সবাই এই ত্যাগটুকু স্বীকার করে, এই কষ্ট সাধ্য জায়গাটা পের করে তারা যখন শিখরে পৌঁছে তখনই কিন্তু প্রকৃত সার্থকতা। 13 বার হয় কি এই জায়গায় আগে, তাই? ও, এর মধ্যে বউ ওয়াইফ বউ ওয়াইফ মানে হালি আর কি। বাদরের ঝাঁকগুলো দেখে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ এটা অনেক সময় নিউ ব্লগ 35। আজকে আমরা রওনা হয়েছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্যের অভয়ারণ্য এই চন্দ্রনাথ। বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির। এটির সীতাকুণ্ড নামেও পরিচিতি রয়েছে। চট্টগ্রামের অপার সৌন্দর্যের লীলাভূমি এই চন্দ্রনাথ পাহাড়। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর চন্দ্রনাথ মূল শহর থেকে দূরত্ব 4 কিলোমিটার। এখানে বাস অথবা অন্যান্য পরিবহন যোগেও যাওয়া সম্ভব। ঢাকা থেকে বিভিন্ন পরিবহন এখানে কিন্তু সরাসরি যোগাযোগ রয়েছে। আমরা এসেছি বাইকে। আগে থেকেই চট্টগ্রাম নগরীতে অবস্থান করার কারণে আমরা রওনা হয়েছি চট্টগ্রাম থেকে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু ইতিমধ্যেই চন্দ্রনাথ মূল শহরে পৌঁছে গিয়েছি। আর এখান থেকেই আমরা ঢুকে পড়ব চন্দ্রনাথের উদ্দেশ্যে। আর এটি ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ধরেই আমরা চলবো। এখান থেকে প্রায় 4 কিলোমিটার আমাদের চলতে হবে। তবে আপনারা কিন্তু অন্যান্য পরিবহনও এখানে আসতে পারেন। আর এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য 20 থেকে 50 টাকার ভিতরেই যে কোনো পরিবহন পেয়ে যাবেন। আমরা যাওয়ার আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে প্রথমে নিজেদেরকে সবল করে নিলাম। চলুন তাহলে যাওয়া যাক পাহাড়ের উদ্দেশ্যে। বিগত সময়গুলোতে বাইক আরও ভিতরে রাখার অনুমতি থাকলেও আজকে রাস্তায় কাজ চলার কারণে আমরা এখানে বাইক রেখে ঢুকে পড়ি শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রমে। আর এখান থেকেই শুরু করি আমাদের দেখা। তো এখানে এই জগন্নাথ দেবের আশ্রমটি অসাধারণ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। তারপরে আমরা চলে যাই পরবর্তী আরেকটি মন্দির। এভাবেই কিন্তু আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি মন্দির দেখব এবং পাহাড়ের গা ঘেঁষে পথ অতিক্রম করে আমরা পৌঁছাবো চন্দ্রনাথ মন্দিরে। দূরের যে পাহাড়ের শ্রেণী দেখতে পাচ্ছেন ওটি আমাদের গন্তব্য। তো প্রথম দিকেই আসলে পাহাড়ের এই পরিবেশ দেখে আসলে অভিভূত। তো সামনে হয়তো আরও অনেক বেশি কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তো এগিয়ে যাই। এরকম সীতাকুণ্ড যাওয়ার পথে পরপর কিন্তু আপনারা বিভিন্ন মন্দিরে দেখা পাবেন। এই যে সৎসঙ্গ মন্দিরের এখানে একটি স্থাপনা রয়েছে, সম্ভবত একটা প্রধান স্থাপনা। এটি পাহাড়ের উপরেই। আগে উপর পর্যন্ত গেছিলেন? বাহ, জয় করে আসছেন। শুভরি কি এখানের? তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি জানেন, আমরা কিন্তু ওই চূড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আসলে অনেক পথ পাড়ি দিতে হবে।
অনেক পথ স্ট্রাগল করতে হবে। তো সেজন্য আসলে আগে থেকেই একটু শরীরে পাওয়ার সঞ্চয় করে এসেছি, দেখা যাক সামনে কি হয়। তো এইখান থেকে আপনারা লাঠি নিয়ে নিতে পারেন প্রয়োজনে। লাঠি নিলে অনেক সময় সহজলভ্যর জন্য প্রত্যেকেই লাঠি ব্যবহার করে। দুজনে একটা লাঠি নিবা? আচ্ছা, তার লাঠি লাগবে না, তো আমি তো নেওয়ার প্রশ্নই আসে না, কারণ এইখানে অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। কারণ সে একদিকে আর্মির লোক, আর নেভির লোক, আর যেহেতু আমি একজন সাধারণ পার্সন, সে তো অবশ্যই কিন্তু যে তার সঙ্গে একটু টক্কর দেওয়ার জন্য সে যা যা করবে তার থেকে একটু বেশি করতে হবে আমার। জানি না শেষ পর্যন্ত পারবো কি না। কি তুমি কি চ্যালেঞ্জ নিচ্ছ নাকি না? এটা কোনো চ্যালেঞ্জও মনে হচ্ছে না। আরে বাবা, কি বলবো বলেন, সামান্যতম চ্যালেঞ্জও মনে করতেছে না বিষয়টা। তো ইতিমধ্যেই আমরা কিন্তু পাহাড়ি পথের কাছাকাছি চলে এসেছি। অলরেডি আমাদের যাত্রা এখান থেকেই মূল যাত্রা শুরু, এটা বলা যায়। তো পথটা এখান থেকে যেটা বললো সেটা হচ্ছে আগে বাইক নিয়ে আসা যেত, এখন বাইক নিয়ে আসা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা হয়ে গেলে আবারও হয়তো বাইক এই পর্যন্ত আসবে, হয়তো অন্যান্য যান আসবে না। আপনারা যারা বাইক নিয়ে আসেন তারা কিন্তু এখানে আসতে পারেন। এই পর্যন্ত গাড়ি চলে আসতো, আর আপনারা এইখানে অনেকেই বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করে। সেই অংশটা অনেকেই যারা পুরোপুরি উঠতে পারে না এই পর্যন্ত এসে থেকে যায়, বাদ বাকি সবাই চলে যায়, এরকম জায়গাটা। তো এই পর্যন্ত উঠতেই মাত্র শুরুর পর্যায়ে আমরা, তাতেই ক্লান্ত। উপরে না কতটা কষ্ট করতে হবে, তারপর এগিয়ে যাই। ওইখানেই তো ফোন ছিল, ফোন নেও না এখান থেকে, ফোন দেখলে। এখানে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এই স্থানে যায়। যাক, বেশি কথা বলতে পারছি না, একটু হাঁপিয়ে গিয়েছি, বুঝতেই পারছেন। তো আসলে মামা যেটা বললো, সে বারবার এইখানে এসেছে। অনেকেই যারা চিটাগাঙে বেড়াতে আসে তার কাছে আবদার জানায় এইখানে ওঠার জন্য, কিন্তু সে তাদেরকে সঙ্গ দেয়। কিন্তু আজকে উঠে বুঝছি কতটা কষ্টকর একটা জায়গা। তারপরেও সে যে আমাকে আজকে এই সঙ্গটা দিচ্ছে, সে কারণে কিন্তু তাকে অবশ্যই সাধুবাদ জানাই। আর এটা অবশ্যই ভাষায় বলে প্রকাশ করার নেই যে সে একটা মহৎ ব্যক্তি, কারণ না হলে এইভাবে সহায়তা করে না। কারণ এত উঁচু জায়গায় উঠতে শুধু যে একটা মনোজাগতিক যে শক্তি লাগবে এটা না, যে একটা উদ্যম দরকার আছে, এটা তার মধ্যে আছে, যেটা আমি তাকে অবশ্যই বলবো। তো তোমার আজকের পরিস্থিতি কেমন? এই আজকে দিয়ে হয়তো বা 10 থেকে 12 বার বা তারও অধিকবার আমি এখানে আসছি। মানে চট্টগ্রামে যেই বেড়াতে আসুক, মানে আমার পরিচিত বা আমার বাসায় যদি কেউ আসে বেড়াতে, তাদেরকে আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, কারণ এখানে একটা ধর্মীয় স্থাপনা, ধর্মীয় মন্দির, এখানে চন্দ্রনাথ মন্দির, ধর্মীয় মন মানসিকতা থেকে অনেকটা চলে আসে। আমি যতবারই আসি না কেন আমার এখানে খুবই ভালো লাগে। তারপরে একটা এই পাহাড়ে ওঠার একটা মানে পায়ের বা শরীরে একটা এক্সারসাইজ হয়। বলো, আমি বিরূপাক্ষ মন্দির এবং চন্দ্রনাথ মন্দির প্রদক্ষিণ করি বা দর্শন করি, এটা খুবই ভালো লাগে। তো আমরা মামাকে নিয়ে আবার আসবো এখানে। আবার আসবে আমাকে নিয়ে, কিন্তু আমার সম্ভাবনা খুবই কম। যাই হোক, আরও উপরের দিকে যাওয়া যাক। আমরা কি একটু রেস্ট নিব নাকি আর সামনে যে এই সামনে এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে। আচ্ছা, তো এখানে আমরা একটু রেস্ট নিব, বেশ অনেক দূরই। প্রথম দিকে কিছুটা সিঁড়ির অবস্থা থাকলেও পরের দিকে এটা একদমই নেই, অনেকটা বিপদসংকুল এলাকা। যতটুকু ধারণা যে বৃষ্টি আসলে কিন্তু এর পরিস্থিতিটা আরও বেশি খারাপ হয়ে যায়। পুরোটাই পাহাড়ের ঢাল কেটে বানানো হয়েছে। তো এখানে একটু জিরানো যাক। কিছুক্ষণ রেস্টের পরে এবার আরও বেশি দুর্গম পথ ধরে উঠব। দেখতেই পাচ্ছেন কতটা হাইটে। এইখানে কিছুটা ঝর্ণার অবশিষ্ট ধারা নামছে। আসলে
এইটাই বর্ষার দিনগুলোতে অনেক বেশি বড় জলধারা হিসাবে আখ্যা পায়, ঝর্ণা জলধারা। আসলে শীতকালের কারণে এটাই একটু সামনের দিগন্ত বিস্তৃত সৌন্দর্য যেন চোখকে নাড়িয়ে দিয়ে যায়, মনের পাতায় দোলা দিয়ে যায়। এটিকে বলে হয়তো ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। আসলে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না যে এত বিশালত্ব চোখের সামনে। আসলে উঠতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও যখন এক একটা পরিস্থিতিতে পৌঁছাচ্ছি তারপরে এই প্রাকৃতিক পরিবেশ দেখে মনটা ভরে যাচ্ছে। তো আরেকটু উপরের দিকে যাওয়া যাক, এখনো অনেক পথ বাকি, অনেক পথ বাকি। ফুটতে না যান, খেয়াল রাখেন। 13 বার হয় কি এই জায়গায় আগে, তাই? ও, এর মধ্যে বউ ওয়াইফ বউ ওয়াইফ মানে হালি আর কি সব লই আইছে। বাবা যে ও তো আমার মিরসরাই থাকে বাসা নিয়ে। ও তাই? আর আমি জানি ওই রোড ডালাই যে দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ ওই রোড ডালাই মাঝি আমরা। আচ্ছা আচ্ছা, কাজ ওখানে কাজ করি, তেল বেকার সময় বই দিছি, যাই একটু ঘুরিয়ে আই। যাক ভালো তো, সুযোগের সদ্ব্যবহার করা ভালো। কিন্তু লুঙ্গি পরাটা এলাও না, যেহেতু এসব জায়গায় লুঙ্গি পরা ঠিকই। হ্যাঁ, লুঙ্গিতে একটা আরামে আছেন, গরম কম লাগে। আর প্যান্ট তো পেন্টই পারি না, বেশ। এই যে কাম করতে হচ্ছে হ্যাঁ, প্যান্টের কথা ভুললেই গেছি। তো এই মুহূর্তে পাহাড় কেটে নতুন করে সিঁড়ি তৈরির জন্য চেষ্টা চলছে, যেটি দর্শনার্থী বা যাত্রীদের পথ আরও সুগম করার জন্য। কারণ পথটি এতটাই দুর্গম এবং প্রতিনিয়ত ব্যবহারের জন্য অংশটি ভেঙে যায় এবং বিপদসংকুল এলাকা হয়ে ওঠে। বর্ষার দিনগুলো তো আসার উপায় থাকে না, তারপরেও যেহেতু সামনে এখানের পূজার বড় অনুষ্ঠান হবে, সে কারণে কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। জিরানো শেষে আবার রওনা দেই। ভাইয়াদের দোকান কয়টা পর্যন্ত খোলা থাকে? মানে বিকালে দিকে কি আসে যাত্রী? কত গ্লাস কত? আর মানুষ আসবে না? ও আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন সকাল কয়টা থেকে শুরু করেন? এই 7টা 7:30 থেকে। এই সময় থেকে লোক আসা শুরু করে? আর গ্লাস কত? আর মানে 2-4 পরপরই মনে হয় সম্ভবত প্রায় বন্ধের দিকে চলে যায়। হ্যাঁ, 2টা পর্যন্ত বন্ধ। আমরা ইতিমধ্যেই প্রথম যে স্টেপ যেটা বলে সেটা পার করেছি। আসলে এইটুকু আসতেই পরিশ্রান্ত ক্লান্ত। এরপর আর একটা স্টেপ রয়েছে, ওইটুকু পার করলেই আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সেজন্য আর একটু চেষ্টা চালাতে হবে। তো এইখানের পরিবেশটা একটু দেখেন, কতটা চমৎকার এখানের পরিবেশটা। যখন এই পর্যায়ে পৌঁছলাম এখন কিন্তু কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। এইখানের পরিবেশটা বেশ ঠান্ডাই মনে হচ্ছে আগের থেকে। আগে বেশ গরম লাগছিল, তো এখানে ওঠার পরেই এই ঠান্ডা পরিবেশটা পেয়ে একটু ক্লান্তিটা কিছুটাই হলেও কাটছে। আশা করি উপরের দিকে উঠলে আরও বেশি ঠান্ডা থাকবে। এবং আপনারা খেয়াল করলে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে। এটি অনেকটা মেঘের মতোই বলবো। যাই হোক, আরও উপরের দিকে ওঠা যাক। অতিক্লান্ত শেষেও অনেকে কিন্তু তাদের একটি ইচ্ছা পূরণের জন্য কিছুটা ছবি তুলে নিচ্ছে। আসলে এটাও একটা অন্যরকম সুখের ছাওয়া, যেটা অনেক মজা না? এটাই অনেক কষ্টের পরে যে পাওয়াটা সেটা কিন্তু আসলেই মজার হয়। সেটাই। ভাইয়া কোথা থেকে আসছেন? এই তো নরসিংদী। আপনি? আমি আসছি খুলনা বাগেরহাট থেকে। ও, সুন্দরবন এলাকা, 60 গম্বুজ মসজিদ একেবারে কাছাকাছি হবে। ওইদিকেও তো অনেক ভালো প্লেস আছে। হ্যাঁ, ওইদিকেও প্লেস ভালো, তবে সবসময় যেটা আমরা দেখে থাকি সেটা কিন্তু অতটা বেশি ভালো লাগে না। নতুন কোনো জায়গায় আসলে সেটা কিন্তু মজাটাই আলাদা। তো এখন চন্দ্রনাথ পাহাড়ে এসে কেমন লাগতেছে?
আসলে পরিবেশ দেখে তো অসাধারণ, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই যে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যাচ্ছে আর ভয়ানক পরিবেশ যেটার সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারছি না, কিন্তু এটাই। এটা একটা কিন্তু খুব বেশি সমস্যা ফিল করছি, কিন্তু তার মধ্যেও একটা মজা আছে। হুম। এই যেমন নতুন আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, নতুন মানুষের সঙ্গে কথা বলা, নতুন মানুষের সঙ্গে দেখা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা কিন্তু বাসায় বসে বা ঘরে বসে পাওয়া যায় না। অবশ্যই লাইফে কিছু করতে হলে ঘুরো, অবশ্যই ঘোরাফেরা করো, এনজয় করো। অবশ্যই অবশ্যই। তো আপনার কি পেজ রয়েছে যতটুকু আমি জানি, হ্যাঁ। পেজটা কেমন কি চলছে? এই তো আছে, সবার ভালোবাসাটা অনেক ভালোই চলতেছে। সবাই ফলো করো আমার পেজে। আমার পেজের নাম দুষ্টু ছেলের মিষ্টি কাণ্ড। আচ্ছা। বুঝছো, সবাই পেজটা ফলো করে দিবা। আচ্ছা, ভাইয়ের আর পেজটা একটু ফলো করে দিন। ভাইয়ার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার। ওকে, ধন্যবাদ ভাই, ওকে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এইখানে আরো একজনকেও পেয়ে গেলাম, ইনিও অনেক পথ পাড়ি দিয়ে আসলো, কিন্তু কেমন লাগছে আপনার? অনেক অনেক ভালো, অনেক ভালো না? সবকিছুই ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা, অনেক ক্লান্ত হয়ে যায়। এতটা উপরে উঠতে ভয়ানক, ও মাই গড, সম্ভব না। সম্ভব না। এখানে যারাই উঠছে একই কথাই বলছে যে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, কিন্তু তারপরেও উঠতে হবে, মূল কথা হচ্ছে উঠতে হবে। অবশ্যই অবশ্যই। ভালো থাকবেন। ওকে, ভালো আচ্ছা। তারাও তোমাদেরকে দেখায়, এই যে দেখছো, দেখো দেখো চন্দ্রনাথ। এই যে ভাইরা আছে, ভাইরা এখানে অনেক কষ্টসাধ্য কাজ করছে। ভাইরা কোথা থেকে আসছেন? তো অনেক কষ্ট করছেন এটা করার জন্য, যেটা আসলে একদিকে যেমন ভয়ানক, অন্যদিকে তেমন কিন্তু অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার, যেটা আপনাদের মাধ্যমেই আমরা এখানে ওঠার সহজেই করতে পারি। কারণ এইভাবে কষ্ট করে নাই করলে কিন্তু আমরা করতে পারি না। আসলে এই কষ্টের বিনিময়ে কিন্তু আমাদের যে সহজলভ্য যে পথটা তৈরি হয়, সেটা এই ভাইয়াদের ঘামের বিনিময়ে, কষ্টের বিনিময়ে। এটি কিন্তু আসলেই অস্বীকার করার কিছু নেই। তো যাওয়া যাক, পরবর্তী পর্যায়ের জন্য আমরা কিন্তু প্রস্তুত, অলরেডি জিরিয়ে নিয়েছি অনেক সময়, এবার সামনের দিকে যাচ্ছি। তো এটা একটু উপর থেকে নিচের দিকে গিয়েছে, তারপরে উপর দিকে যেতে হবে। তো এটা কিন্তু বর্ষার দিনগুলোতে কি এখান থেকে যাওয়া যায় মা? মানে বর্ষার দিনে কি এখানে পিচ্ছিল হয়ে যায় না? তখন তো আরো বেশি কষ্টসাধ্য হয়ে ওঠে। আগুন দিয়ে পোড়ানো কেন সব জায়গাগুলো? রাস্তা করতেছে না, পূজার সামনে। আচ্ছা আচ্ছা। রাস্তা বড় করতেছে। এখানে তো প্রচুর মানুষের ঢাবে, কয়েক লাখ মানুষ আছে এখানে। এখানে লাখো কোটি মানুষের প্রাণের স্থান, তীর্থস্থান। এটি সীতাকুণ্ড। এটা হিন্দু ধর্ম অবলম্বীদের একটি পবিত্র স্থান। আর এখানে আসার জন্য কিন্তু সবাই এই ত্যাগটুকু স্বীকার করে, এই কষ্ট সাধ্য জায়গাটা পের করে তারা যখন শিখরে পৌঁছে, তখনই কিন্তু প্রকৃত সার্থকতা। একদম পাহাড়ের গা ঘেঁষে এই রাস্তাটা, একটু দেখে কিন্তু কষ্টই লাগছিল। এত কষ্টের মধ্যেও যে খুশির বন্যা আসে, সেটি তাকে দেখলে অনুভব করা যায়। এই যে একটা বানর, পাহাড়ি অঞ্চলের এইগুলা বিভিন্ন পশু পাখির দেখাই পাওয়া যায়। তারপরও এরা কিন্তু যখন তখন ক্যামেরা ছিনিয়ে নেয়, জন্য একটু সাবধান থাকতে হবে। হামলাও করে অনেক সময়। যাওয়া যাবে নাকি দেরি করবো? যাওয়া যাবে না দেরি করবো? বাদরের ঝাঁকগুলো দেখে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ এটা অনেক সময় হামলা করতে পারে। আরো লোকজন মিশে যাওয়া উচিত এখানে। আসলে পিছিয়ে যাও, তারপরে বানরের একটু সম্মুখীন হলাম আমরা।
একটু পিছের দিকে যাই আমরা। হাই ভাই এই করেন না, এদেরকে রাখেন না। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। মানে আমাদের পুরো আক্রমণ করছে কিন্তু, আমরা তো ঘিরে ফেলছিল। হ্যাঁ তো আসলে আল্লাহ কি ডেঞ্জারাস ভয়ানক একটা পরিস্থিতি যে বাদরে অ্যাটাক করছিল। তো ওইখান থেকে আমরা পিছায় যাই এবং তাদের পেয়ে আমরা আবার সামনের দিকে আগানোর সাহস পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। এই পথটা আসলে একটু বেশি দুর্গম, আসলে লাঠি ছাড়া ওটা খুবই কষ্টকর, যেটা আমি প্রথমেই ভুল করে ফেলেছি। এখন কিছু আর করার নেই, লাঠি থাকলে বানরের যে হামলার সম্মুখীন হলাম সেটা হতাম না। যাই হোক, ভুলকে এখন কষ্ট দিয়ে শুধরাতে হবে। দুইটা আইছে বুড়া দুইটা। আমার কাছে ব্যাগটা কিছু, আমার ব্যাগ কি আমার কাছে ছিল? না, ব্যাগ আমার কাছে ছিল। ধরতে আমার কাছে আইছে। মানে সে খুব ডেঞ্জারাস ভাবে ধরছে ওরে। আমি আস্তে আস্তে করে আগাচ্ছি, কোনো দিক তাকাচ্ছি না, চুপ করে আগাচ্ছি, আর এর পুরো অ্যাটাক করছে। পরে আবার পিছনে ফিরছি, আমার কাছে লাঠি কিছু ছিল না। চলো 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 যাওয়া যাক। মানে শেষ পর্যায়ের দিকে আর এই পায়ে যেন পারা যাচ্ছে না, তবে উঠবই। আর এটাই লাস্ট সোপান, যেটা উঠতে পারলেই আজকের সমাপ্তি। তো আর সামান্য হয়তো কিছুটা কদম বাকি আছে, সেটা কিন্তু আশা করি বিশাল দিগন্ত সামনে অপেক্ষা করছে। এজন্যই কিন্তু আমরা সেই কাজটাই করতে সক্ষম হয়েছি। আর দেখুন সামনের দিগন্তটা, অবশেষে লক্ষ্যে পৌঁছানো। আর এজন্যই অনেক পরীক্ষা, অনেক প্রতীক্ষা এবং অনেক পরিশ্রম, যেটা সফল হলাম কিনা সেটা আপনাদের সামনে তুলে ধরবো, আর তার মাধ্যমেই কিন্তু আমরা এটা দেখতে পারবো। ধন্যবাদ। তো এখন নামার পালা।
দূরের প্রত্যেকটা জায়গায় কিন্তু মন্দির রয়েছে। আশা করি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। প্রত্যেকটা স্থানেই এক একটি ধাপ পেরোনোর পরেই এই মন্দিরগুলো পড়ে। তো আমরা একটু নিচের দিকে যাই। এই সকল প্রত্যেকটি মন্দির তীর্থস্থান এক একটি স্থানে এক এক রকম ব্যাপারের জন্যই বিখ্যাত। আমরা জেনে নিব সেটা পর্যায়ক্রমে। নামার পথে কিন্তু একটু কষ্টটা কম হবে। আর ওইখানে কিন্তু ভিডিও করার কোনো রকম অনুমতি ছিল না, যে কারণে আমরা ভিতরে তেমন একটা ভিডিও করতে পারিনি বা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এটা সম্পূর্ণ রেস্ট্রিকশনের ব্যাপার, যে সব জায়গায় একটা নিয়মকানুন রয়েছে। তো যাই হোক, এবার আমরা নামার পথে, তো যতটুকু জানলাম যে নামার পথে তেমন একটা কষ্টসাধ্য হবে না, কারণ নামার পথটা একটু সোজা আকারে তৈরি করা হয়েছে। তো আমরা নামছি। একটু দেখুন চারিপাশের যে পরিবেশটা। প্রত্যেকটি স্থানই অসাধারণ, আসলে রূপ যৌবনে ভরপুর। প্রতিটি স্থান দেখেই মুগ্ধ হচ্ছি। আর সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই সিএনজি থেকে এই পর্যন্ত আসছে। এই যে ফাঁকা পুরো, এই যে পাহাড় অঞ্চলের আরে এইটা পুরো খালি। তো যারা উঠতে পারবেন না, যেটা দেখলাম সেটা আপনারা সিএনজি বা যে কোনো কিছুতে এখানে আসতে পারেন, তার জন্য একটু সহজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি এটা আসলে জানতাম না যে এখানে সিএনজি বা গাড়ি ওঠার ব্যবস্থা রয়েছে। এই পর্যন্ত উঠতে পারলে তারপরে কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয়, সেটি কিন্তু আমি জানতে পারিনি এখানে কীরকম টাকা ব্যয় হয় এই সিএনজি ব্যবস্থার জন্য। তো সেটি হয়তো খুব বেশি হবে, কারণ এত কষ্টসংকুল পথটাকে আপনি গাড়ির মাধ্যমে আসবেন, সেটি অবশ্যই বেশ কিছু অর্থ আপনাকে ব্যয় করতে হবে তার পিছনে। তো তারপরেও যে ওঠার সুযোগ রয়েছে সেটাই বড় ব্যাপার। সবাই পরিশ্রান্ত ক্লান্ত, কিন্তু এখন নামার পথ ধরে নামছে সবাই। তো যে কারণে আপনারা কোথা থেকে গেলেন? দাদা আমরা আছে আমরা লোক কীর্তন দলের লোক। আচ্ছা আচ্ছা, আমাদের কীর্তন পাশে, আমরা অধিবার বলে গেলাম। আপনার কীর্তন দল কোন জায়গায়? মানে যশোরের। আমার বাড়ি সাতক্ষীরা আর যশোর বাড়ি গোপালগঞ্জ। তো এখানে এসে একদম কাছের মানুষের সঙ্গে অনেক দূরে এসে পরিচয় হয়ে গেল, যে কারণে অনেক ভালো লাগছে। কারো বাড়ি যশোর, কেউ গোপালগঞ্জ থেকে আসছে, এবং গোপালগঞ্জ সাতক্ষীরা বিভিন্ন জায়গায় আছে। তো এত কাছের মানুষ পেয়ে এত দূরে এসে আর সীতাকুণ্ড থেকে অসাধারণ লাগছে, এবং তাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে সত্যি ভালো লাগছে। সবাইকে নমস্কার। আপনারা কি গানের দলে আছেন, তাই তো? আপনার দলের নাম কীর্তন দলের প্রতিপ্রবণ সম্প্রদায়। আচ্ছা, তো আপনারা হয়তো অনেকেই এই দল সম্পর্কে জেনে থাকেন। তো আমি খুবই আনন্দিত এদেরকে কাছে পেয়ে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। ওটার থেকে কি নামতে কষ্ট বেশি নাকি? না, ভালোই তো। নামতে কষ্ট লাগতেছে কই? নামতে মজা না? হ্যাঁ, আসলে অনেক থেকে নামতে যেমন মজা, অনেক কষ্টের একটা দিন পার করছি। তবে উপরে দেখার পরে কিন্তু এই কষ্টটা আমাদের ছিল না, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আবার নামতে শুরু করি। আপনাদের ইয়ং বয়স, আপনারা পারেন, আমাদের বয়স অনেক বেশি, এই জন্য পেরে উঠি না। হ্যাঁ না, আমি পারতেছি না, আমার যেতে হবে একটু। তো ভাইরা এত দূর যে মানে স্ট্রাগল করে আসলেন, আপনাদের ফিলটা কি? অনেক ভালো।
মানে কষ্ট, মানে যে কষ্টকে জয় করে যে উপরে যখন উঠলেন, উপরে যে পরিবেশ আপনারা দেখলেন, সেটা কেমন লাগলো? পরিবেশটা অনেক সুন্দর ছিল, আসলে সুন্দর ছিল না? এবং একটা ঠান্ডা যে আবহাওয়াটা পেলাম, এটা কিন্তু আমি ভাবতে পারিনি যে ওইখানে উঠলে পরে এই আবহাওয়াটা আমি পাবো। এটা কিন্তু আমার সবচেয়ে ভালো উপর লাগলো। থেকে যে এত সুন্দর একটা ভিউ দেখা গেল, হ্যাঁ ওইটা আসলে মনটা মানে সেই যে fresh হয়ে কষ্টটাকে মানে গেছে। মনটা লাঘব করে fresh দেয় হয়ে না? গেছে। কষ্ট করে উঠছি ঠিক আছে ভাই, কিন্তু উপরে ওঠার পর যেটা দেখছি, আচ্ছা, ওয়াও ওয়াও, ভাইয়ের কথা শুনে আসলেই খুব ভালো লাগলো। তো নতুন উদ্যম নিয়ে নামা যাক। পুরো পাহাড়ের মাঝ দিয়ে এই রাস্তাটা, আর এটি কিন্তু একদম ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, প্রচুর ঠান্ডা বাতাস, মানে ঘামের পরে এই ঠান্ডা বাতাসটা অসাধারণ লাগছে। তো এখান থেকে যারা আসবেন বাদর থেকে সাবধান। তো আপনি কি সমস্যায় পড়ছেন নাকি? হ্যাঁ পড়েছি আমি। আমার আপেল ছিল, কুমড়া ছিল, কলা ছিল, বরফি সন্দেশ ছিল, আঙুর ছিল, তারপরে আপনার এই অনেক অনেক ধরনের মিষ্টি ছিল, উপবাসের সমস্ত জিনিস ছিল। আজকে যেহেতু একাদশী বাবার চরণে দেওয়ার জন্য পাশাপাশি গিয়ে সব কিছু আমরা নিয়ে নিয়েছি বানানো। এইটা বলে সান্ত্বনা দেওয়া যাক যে তবে একটা রাম ভক্ত তিনি নেছেন, এটা আমার বড় একটা সান্ত্বনা। অন্য মানুষ তো আর চিন্তাই করে নেয়নি, তার ভক্তই নেছে। আচ্ছা, এটাই বড় কিছু পাওয়া। হরে হরে মহাদেব, সবার মঙ্গল কামনা। সবার যে এইটাই বড় ব্যাপার, যে তারা কিন্তু সব কিছু হারিয়েও তারপরেও বেশ, হ্যাঁ, একাদশীর দিন তারা আনন্দিত, কারণ তীর্থস্থানে এসে এইসব প্রাণীদের সঙ্গে তারা একটা অতপ্রতভাবে জড়িত হয়ে আছে এবং তাদেরকে ভালোবাসে। এই জন্যই তারা তাদেরকে মানে তাদের কাছে এই ফলগুলো হারিয়েও তারা কিন্তু খুশি। এগুলো তো আসলে আমাদেরকে দেখা যায় না। হ্যাঁ, এগুলা বিভিন্ন ধরনের ফল আসলে এখানে। ভাই ওই বড় ফলটা কি ফল? এক গিলা ফল। এই ফল দিয়ে কি করে? আচ্ছা আচ্ছা, যে একটা বিশেষ কথা না বললেই নয়, কারণ সবসময় হার স্বীকার করার মধ্যেও একটা শান্তি আছে, মনোজাগতিক একটা চাহিদার মানে স্বপ্ন পূরণ আছে। যে হার মেনেছি, সেটা হচ্ছে আসলেই তুমি জিত, কারণ তোমার ভিতরে আমি কোনো কষ্টের লেশ মাত্র দেখিনি। আমি সত্যি পরিশ্রান্ত, ক্লান্ত, এবং একসময় মনে হচ্ছিল আসলে আমি উঠতে পারবো না, কিন্তু সে এখনও সে আগের মতো অবস্থায় আছে। আর সেটা যে কিভাবে সম্ভব হলো আমি নিজেও আসলে জানি না। তবে সম্ভবত তোমার যে এটা কি কাজে লেগেছে, তোমার যে ট্রেনিং বা তুমি যে মানে যে ট্রেনিং তো অবশ্যই। আচ্ছা, আর তার সঙ্গে এখানে আস্তে আস্তে তোমার একটা আগে থেকেই তৈরি হয়েছে সেটা। আমি কিন্তু খুব বেশি ক্লান্ত, এবং তার কাছে আসলেই উঠতে পেরেও আমি হেরে গেছি, মানে এটাকে বলে জিতে যেয়েও হেরে যাওয়া সেটা। তারপর আমি খুশি যে আমি পৌঁছেছিলাম। ধন্যবাদ সবাইকে আজকের ব্লগ থেকে, কারণ আজকে এরপরে দেখি আর কোথায় যাওয়া যায়। আসলে শরীরে পারবো কিনা আমি জানি না, তারপরেও আপনার সঙ্গে থাকেন, দেখি কি হয়। তো লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন। আর সঙ্গে সঙ্গে কি আমাদের চ্যানেলকে তো একটু, তারা যদি সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু আমরা আগাতে পারছি না, নতুন নতুন জায়গায় যেতে পারছি না। তো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এভাবেই আমরা দিনের প্রথম ভাগটি শেষ করলাম, আর পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আমরা নিচের দিকে নামতে শুরু করি। তবে আমরা সিদ্ধান্ত নিই এখন যাব গুলিয়াখালী বিচ। সামনে কিন্তু বিস্তীর্ণ সমুদ্র, বিস্তীর্ণ জলরাশি, অসাধারণ পরিবেশ। আর গুলিয়াখালী বিচের অপলক সৌন্দর্য দেখার জন্য ক্লিক করতে পারেন সামনে দেওয়া ভিডিও লিঙ্কে। নেক্সট ব্লগ 36। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।